আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, তা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবার বিস্তারিত বিষয়। ভাইবার জন্য কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকে ক্লাসে আমরা যেসব বিষয় আলোচনা করব তার মধ্যে রয়েছে ভাইবার নাম্বার বন্টন পদ্ধতি। কারণ নাম্বার বন্টন পদ্ধতি সম্পর্কে ভালো আইডিয়া থাকলে আমাদের ভাইবায় ভালো নাম্বার পাওয়া সম্ভব। ভাইবাতে আমরা কোন ধরনের বিষয়গুলো অবশ্যই পড়তে হবে এবং কোন ধরনের বিষয়গুলো আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যার মাধ্যমে আমরা ভাইবায় ভালো করতে পারবো, সেই বিষয়গুলো। ভাইবা পরীক্ষার জন্য আমাদেরকে কোন ধরনের কাগজ কিভাবে আমরা তৈরি করব এবং কোন ধরনের ডকুমেন্ট আমরা সেখানে সাথে নিয়ে যাব, সেসব বিষয়। ভাইবার জন্য কোন ধরনের পোশাক, অর্থাৎ কোন ধরনের ড্রেস কোড দরকার, কোন ধরনের পোশাক আমরা পরিধান করে যাব, সেটা গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ আমরা আলোচনা করব ভাইবার দিন কিভাবে আমরা সরাসরি ভাইবা ওটা মোকাবিলা করব। সকল বিস্তারিত বিষয় আজকে ক্লাস থাকছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং উপকৃত হবেন। আমরা শুরুতেই আলোচনা করছি ভাইবার আসলে নাম্বার বন্টন পদ্ধতি। আশা করি সবাই লিখিত পরীক্ষায় ভালো করেছেন। ভাইবার জন্য শুধুমাত্র রয়েছে 20 নাম্বার। 20 নাম্বারের মধ্যে 10 নাম্বার থাকবে একাডেমিক ফলাফলের উপর, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স কিংবা সমমানের পরীক্ষায় যে ফলাফলটা রয়েছে তার উপরে। সুতরাং ওই 10 নাম্বারের কথা এখন আর মাথায় রাখার কোনো দরকার নেই। আছে আমাদের হাতে 10 নাম্বার। এই 10 নাম্বারের মধ্যে শিক্ষার্থীর দক্ষতা, প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার যে দক্ষতা রয়েছে, এইসব বিষয়ের উপর নির্ভর করে সে পাবে 10 নাম্বার। তার মানে ভাইবা বোর্ডে আমি যে দক্ষতার পরিচয় দিব সেখানে নির্ভর করবে আমি 10 নাম্বারে কত পাচ্ছি। ভাইবা বোর্ডের জন্য আমাদের অবশ্যই কিছু বিষয় প্রস্তুতি নিতে হবে, কিছু মৌলিক বিষয়, যে বিষয়গুলোতে বিভিন্ন পরীক্ষা নিয়মিত আসে এবং ভাইবা বোর্ড স্বাভাবিকভাবে এই কোশ্চেনগুলো করে থাকে। তার মধ্যে প্রথমত আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো ভাইবা বোর্ড সম্পর্কে আপনার একটু ধারণা নিতে হবে। ভাইবা বোর্ডে স্বাভাবিকভাবেই সহকারী শিক্ষকদের ভাইবা বোর্ডে ডিসি মহোদয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যিনি থাকবেন তিনি, পাশাপাশি কয়েকজন এক্সটার্নাল থাকবেন, 3 থেকে 4 জন কিংবা 5 জনও আপনার বোর্ডে থাকতে পারে। তাহলে প্রথম আপনার যে কাজ থাকবে, আপনার ভাইবা বোর্ডে যারা থাকতে পারেন সম্ভাব্য, তাদের বিষয়ে একটু ধারণা নিয়ে নেবেন। তাহলে আপনার ভাইবা বোর্ডে মোকাবিলা করাটা সহজ হবে। আপনি কনফিডেন্স পাবেন এবং তাদের সম্পর্কে আপনি একটা ধারণা থাকলে কোন ধরনের প্রশ্ন করতে পারেন সে বিষয়ে আপনার জন্য জানা সহজ হবে। ভাইবা বোর্ডে স্বাভাবিকভাবেই আপনাকে নিয়মিত যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেটা হলো ইন্ট্রোডিউস ইউরসেলফ। স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা নিয়মিতই করা হয়ে থাকে। ইন্ট্রোডিউস ইউরসেলফ মানে আপনার সম্পর্কে আপনি ইংরেজিতে কিছু বলুন। সেক্ষেত্রে আপনি আপনার সম্পর্কে অবশ্যই সুন্দর করে নিজের পরিচয় দিয়ে সুন্দর করে কিছু তথ্য সাজিয়ে নেবেন। যখনই ভাইবা বোর্ড আপনাকে বলবে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তখন আপনি যাতে উত্তর দিতে পারেন। সেক্ষেত্রে ইন্ট্রোডিউস ইউরসেলফের মধ্যে আপনার যে বিষয় থাকতে পারে, আপনার পুরো নাম, আপনার স্থায়ী ঠিকানা, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি যেসব প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, কোন বিষয়ে পড়েছেন, আপনার জেলা সম্পর্কে কিছু বলবেন, পাশাপাশি আপনার বিশেষ দক্ষতা থাকলে সেটা বলবেন এবং আপনার ভালো লাগা, খারাপ লাগা, আপনার বিশেষ গুণ সম্পর্কে আপনাকে বলবেন। এই প্রশ্নটা ভিন্নভাবেও করতে পারে। এমনভাবে বলতে পারে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। অন্যভাবে বলতে পারে যে আপনার সম্পর্কে ইংরেজিতে 5 মিনিট বলুন। বলতে পারে আপনার কয়েকটা ভালো গুণ বলুন। তো এটা অন্যভাবে বলতে পারে আপনার প্রিয় শখ কী, আপনি কোন ধরনের খেলাধুলা পছন্দ করেন, কোন ধরনের মুভি দেখেন, কোন ধরনের গান শুনেন, আপনার প্রিয় শিল্পী কী। এটাকে বিভিন্নভাবেই কিন্তু এই কোশ্চেনটা করতে পারে। সুতরাং আপনাকে নিজের সম্পর্কে বলার মতো করেই বাংলা এবং ইংরেজি দুইভাবে সুন্দর করে একটা বিষয় সাজিয়ে নেবেন, যেখানে আপনার আবারও বলছি
আপনার নাম, শিক্ষাগত যোগ্যতা, আপনার ঠিকানা, আপনার জেলা, উপজেলা, আপনার প্রিয় শখ, আপনার ভালো দিক এবং একটা মন্দ দিক আপনি সম্পর্কে আইডিয়া নিয়ে যাবেন, যে বিষয় সম্পর্কে আপনার জিজ্ঞেস করতে পারে। এবং আপনাকে যদি নিজের সম্পর্কে জিজ্ঞেস করে আপনি যাতে 5 মিনিট অন্তত ইংরেজি বলতে পারেন, সেই প্রস্তুতি আপনি নিয়ে নেবেন। ইন্ট্রোডিউস ইউরসেলফের ক্ষেত্রে আপনাকে খুব সহজে বলতে পারে। আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার নাম কি, আপনার পিতার নাম কি, এভাবেও জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রেও আপনি একটা ভালো প্রস্তুতি নিয়ে থাকলে আপনার আত্মবিশ্বাস থাকবে, আপনি খুব কনফিডেন্সলি উত্তর দিতে পারবেন। আবারও বলছি, ভাইবা বোর্ডে আপনাকে অবশ্যই কনফিডেন্সলি উত্তর দিতে হবে এবং সঠিক উত্তর দিতে হবে। কখনও ঘুরিয়ে ফিরিয়ে কিংবা এলোমেলোভাবে কিংবা অস্পষ্টভাবে কোনো কথা বলবেন না। স্পষ্টভাবে কনফিডেন্সলি উত্তর দিবেন এবং সেক্ষেত্রে অবশ্যই আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করবেন, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবেন। স্মার্টলি আপনি কথা বললে আপনাকে ধরে নেবে যে আপনি ভালো দক্ষ, আপনার যোগ্যতা রয়েছে। এরপর আপনাকে যে বিষয়টা জানা দরকার সেটা হলো আপনার নিজ জেলা সম্পর্কে আপনি অবশ্যই জেনে যাবেন। স্বাভাবিকভাবেই জেলা সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে। আপনার জেলা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার খুব সহজ রয়েছে, সরকারি যে ওয়েব পোর্টাল রয়েছে সেই ওয়েব পোর্টালে গিয়ে আপনি সার্চ দিলেই আপনার জেলা চলে আসবে। এই জেলার মধ্যে তথ্যের মধ্যে আপনার জেলার আয়তন কত, কয়টি উপজেলা রয়েছে, কয়টি থানা রয়েছে, কয়টি সংসদীয় আসন রয়েছে, জনসংখ্যা কেমন, নারী পুরুষ অনুপাত, শিক্ষার হার এবং আপনার জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, এই জেলায় বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন, সাহিত্যিক, ঐতিহাসিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সংগঠন থেকে শুরু করে যারা রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে আপনি একটা ভালো আইডিয়া নিয়ে যাবেন। এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনার জেলার ব্যান্ডিংয়ের ক্ষেত্রে আবারও বলছি, জেলার পরিস্থিতির ক্ষেত্রে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ, কোন কোন ঐতিহাসিক স্থান রয়েছে এবং আপনার জেলা কী জন্য বিখ্যাত এই বিষয়ে আপনি জেনে যাবেন। আপনার জেলার নামকরণ কেন হয়েছে, কে করেছেন, এই সম্পর্কে আপনি অবশ্যই জানার চেষ্টা করবেন, কারণ আপনাকে এই জেলা সম্পর্কে আপনাকে বিভিন্ন প্রশ্নই করতে পারে। সুতরাং এই বিষয়টা আপনার জন্য একটা মৌলিক প্রশ্ন এবং জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রাথমিক শিক্ষার ভাইবা দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কিছু বিষয় অবশ্যই জেনে যেতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়কে, সচিব মহোদয়কে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। পাশাপাশি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কখন বাধ্যতামূলক করা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কতটুকু ভূমিকা রয়েছে, তিনিও কিন্তু অনেকগুলো প্রাথমিক বিদ্যালয়কে সর্বপ্রথম জাতীয়করণ করেছেন। তিনি কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন, কত সালে করেছে, পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সময়ে প্রাথমিক শিক্ষার যে ধাপগুলো রয়েছে সেগুলো একটু জেনে যাবেন। প্রাথমিক শিক্ষার কিছু শব্দ রয়েছে, অ্যাব্রিভিয়েশন, NAPE, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন পদবি রয়েছে। এই সংক্ষিপ্ত কিছু অ্যাব্রিভিয়েশন যেটা রয়েছে, আবারও বলছি, সংক্ষিপ্ত কিছু বর্ণ নিয়ে নাম দেওয়া আছে, কিছু নাম দেওয়া আছে যেগুলার অ্যাব্রিভিয়েশনটা আমাদের খুব ভালো করে জেনে নিতে হবে, যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কী, প্রাথমিক শিক্ষার সিলেবাস রয়েছে, কোন কোন বিষয়ে প্রাথমিক শিক্ষা পড়ানো হয়, পঞ্চম শ্রেণীর কয়টি বই রয়েছে, সে বইগুলোর নাম কি, প্রাথমিক শিক্ষার সিলেবাস সম্পর্কে একটু ভালো করে আইডিয়া নিয়ে যাবেন। তারপরে এই প্রাথমিক শিক্ষা যখন আপনি শিক্ষক হতে চাচ্ছেন, আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কেন প্রাথমিক শিক্ষার শিক্ষক হতে চাচ্ছেন, কেন শিক্ষক হতে চাচ্ছেন, এই প্রশ্নের উত্তর আপনি এগুলো সুন্দরভাবে জেনে নিতে হবে আপনাকে। এই সম্পর্কিত অনেক তথ্য হতে পারে। প্রথম হতে পারে আপনি কেন শিক্ষক হতে চান, এরও সুন্দর করে আপনি কয়েকটা উত্তর জেনে যাবেন। আমি কয়েকটা বলছি। এটা হতে পারে এমন যে বাংলাদেশের ব্যবস্থাপনায়, আবারও বলছি বাংলাদেশের সামাজিকতায় এখানে শিক্ষকদের রয়েছে একটা সম্মান, সামাজিক মর্যাদা, পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা সরকারি প্রতিষ্ঠান, একটা সরকারি চাকরি। সুতরাং সামাজিক মর্যাদা এবং আর্থিক যে বিষয়টা রয়েছে সেটা খুবই সম্মানের। সুতরাং এবং যে চাকরি রয়েছে সেটাও সরকারি। সুতরাং এই বিষয় চিন্তা করে আমি শিক্ষক হতে চাচ্ছি। এছাড়া ভিন্ন উত্তর হতে পারে আমি জ্ঞানের প্রসার করতে চাই এবং এই সমাজকে আলোকিত করতে চাই। সেক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে আমার এইটার বিষয়ে ভালো ভূমিকা রাখার সুযোগ আছে, এই জন্য আমি শিক্ষক হতে চাই। এছাড়া বিভিন্ন ধরনের আপনি আরও সুন্দর উত্তরও দিতে পারেন।
সুতরাং আপনি আগে থেকে কিছু উত্তর বাছাই করে নেবেন যে আমি ওখানে এই বিষয়টা বলবো। এটা হতে পারে যে আমি শিক্ষকতা পেশাকে খুবই পছন্দ করি। একজন ছাত্র সে যত বড় কিছুই হোক, যত বড় মাপের ব্যক্তিত্বই হোক, শিক্ষককে সম্মান করে এবং তার শিক্ষক আজীবনই শিক্ষক থাকে। এই জায়গাটা আমার খুব পছন্দের। এছাড়া হতে পারে শিক্ষকতার প্রতি আমার আবেগ রয়েছে, আমি এটাকে পছন্দ করি, এই জন্য আমি শিক্ষক হতে চাই। যে ভাবুক আপনি সে সম্পর্কে একটু আরও ভালো আইডিয়া নিয়ে যাবেন। এছাড়া আপনারা যারা অনার্স মাস্টার্স করেছেন, আপনারা জিজ্ঞেস করা হবে আপনি অনার্স মাস্টার্স করেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, শুধু আপনি প্রাইমারি স্কুলে শিক্ষক হতে চান কেন? এই ক্ষেত্রে আপনার যুক্তিপূর্ণ কিছু উত্তর আপনি রেডি করে রাখবেন। এছাড়া জিজ্ঞেস করতে পারে আপনি যে বিষয়ে অনার্স করেছেন সেই বিষয়ের সাথে প্রাথমিক বিদ্যালয়ের সম্পর্ক কী, কিংবা আপনাকে প্রশ্ন করতে পারে আপনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনার এই জ্ঞানকে আপনি কীভাবে কাজে লাগাবেন। এছাড়া জিজ্ঞেস করতে পারে আপনার ধরনের চাকরিটা হয়েছে, আপনি কি চাকরিটা করবেন, কিংবা আপনি কেন করবেন। সেক্ষেত্রে আপনাকে সুন্দর উত্তর রেডি রাখতে হবে, যে উত্তরটা দিলে ভাইবা বোর্ড সন্তুষ্ট হয়। এছাড়া আপনাকে করতে পারে যে আপনি কি এই চাকরিটা পাওয়ার পরে সত্যি করবেন, আপনার কি এই চাকরিটা প্রয়োজন। এইসব বিষয়ের সঠিক উত্তর এবং সুন্দর ব্যাখ্যা আপনার কাছে প্রয়োজন রয়েছে। এছাড়া আপনাকে যে বিষয়টা সবচেয়ে বেশি কোশ্চেন করতে পারে সেটা হলো আপনি অনার্স এবং মাস্টার্সে যেসব বিষয়ে পড়াশোনা করেছেন সেসব বিষয় আপনাকে অবশ্যই প্রশ্ন করবে। ভাইবা বোর্ডে খুব স্বাভাবিকভাবে দেখবে আপনি যেই বিষয়ে অনার্স কিংবা মাস্টার্স করেছেন সেই বিষয়ে আপনার দক্ষতা কেমন। এছাড়া আপনারা যারা ডিগ্রিতে পড়াশোনা করেছেন সেক্ষেত্রেও আপনি যে গ্রুপে পড়েছেন সেই গ্রুপের বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে কিন্তু আপনার একটু আইডিয়া থাকতে হবে, আপনাকে সেই সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের জনককে, এই বিষয়ের বাংলাদেশের প্রেক্ষাপটের গুরুত্ব কী, এবং এই সাবজেক্টকে, এই বিষয়কে আপনি আপনার প্রাথমিক শিক্ষায় কীভাবে কাজে লাগাবেন, এই সম্পর্কে আপনার কিন্তু বেসিক আইডিয়া থাকতে হবে। তবে বিশেষ করে আপনি যেই বিষয়ে পড়াশোনা করেছেন, আবারও বলছি, আপনি যেই বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের মৌলিক তথ্য আপনাকে জানা থাকতে হবে। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় পড়াশোনা করেছেন। সেক্ষেত্রে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেই বিশ্ববিদ্যালয়ের নামকরণ, প্রতিষ্ঠা হয়েছে কত সালে, কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে যে হলে ছিলেন সে হলের নামকরণ কার নামে হয়েছে, সেই লোকের গুরুত্ব কী। এছাড়া আপনার সম্পর্কে জিজ্ঞেস করার ক্ষেত্রে আবার আপনার যে নাম রয়েছে এই নামের অর্থ কী, এই নামে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে কি না, যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন সেক্ষেত্রে তার ভূমিকা কী, তার পরিচিত বিস্তারিত কিন্তু আপনাকে জেনে যেতে হবে। আপনাকে জানতে হবে আপনি যেই দিন ভাইবা দিচ্ছেন সেই দিনের ওই তারিখে আপনার বয়স কত। আপনার জানা দরকার সেই দিন যেদিন আপনি ভাইবা দিচ্ছেন সেই দিনের বাংলা তারিখ, ইংরেজি তারিখ, আরবি তারিখ। আবার বলছি, হিজরি সন, খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দ, এই সালগুলার অবশ্যই আপনি কত তারিখ, কোন মাস, কোন বছর চলছে এই বিষয়ে জেনে নেবেন। আপনি যেই দিন ভাইবা দিচ্ছেন সেই দিনের কোনো গুরুত্বপূর্ণ দিবস কিনা, সেই দিনের কোনো গুরুত্ব তাৎপর্য আছে কিনা, এই বিষয়ে আপনাকে কিন্তু জেনে যেতে হবে, কারণ আপনাকে এই বিষয়ে প্রশ্ন করতে পারে। আপনার পছন্দ অপছন্দের জায়গাগুলো প্রশ্ন আপনাকে করতে পারে। আপনাকে বাংলাদেশের একটা বিষয় আপনাকে খুব ভালো করে জানতে হবে, সেটা হলো মহান স্বাধীনতা সংগ্রাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনাকে খুব ভালো করে জানতে হবে। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপনার অবশ্যই বঙ্গভঙ্গ, 1952 সালে ভাষা আন্দোলন, 54 সালে যুক্তপর নির্বাচন, 56 সালের সংবিধান, 1962 সালের শিক্ষা আন্দোলন। আবারও বলছি, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালে 6 দফা, 1968 সালে আগরতলা মামলা, 69 গণ অভ্যুত্থান, 1970 সালে নির্বাচন এবং 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম। এই মহান স্বাধীনতা সংগ্রামের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনাদের পুরো জীবনী সম্পর্কে জানা উচিত, এবং এই সম্পর্কিত ওনার যে বই রয়েছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ জামসা থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বইগুলো রয়েছে সেগুলো আপনাকে পড়তে হবে। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী যদি আপনি পড়েন তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে অনেক কিছু আপনি জানতে পারবেন, কিন্তু সেই বইটা আপনাকে পড়া উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জন্মগ্রহণ করেছেন, তার নাম কি, তার পিতার নাম কি, তার মায়ের নাম কি, তিনি কখন শিক্ষা জীবনে রাজনীতিতে এসেছেন, পরবর্তীতে তিনি কোথায় কোথায় পড়াশোনা করেছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন,
কত সালে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, 6 দফা দাবি, আগরতলা সন্দেহ মামলা, 69 গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচনে তার বিজয় এবং 71 সালে তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, কবে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, 7ই মার্চের ভাষণ কখন দিয়েছেন, কত মিনিট দিয়েছেন, কোন বিশেষ দাবি ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দিয়েছেন, কবে দিয়েছেন, জাতির পিতা উপাধি তাকে কখন দেওয়া হয়েছে এবং কে দিয়েছেন, বাংলাদেশের নামকরণ করেছে কে এবং কেন, এসব বিষয় বিস্তারিত আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। এইসব বিষয় কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, শিক্ষিত নাগরিক হিসাবে কিন্তু আপনার এই বিষয় জানতে হবে। বাংলাদেশের বর্তমানে যে সরকার রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ মুজিব, আবারও বলছি, বাংলাদেশের বর্তমান যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয়েছে, এই সরকারের যে বিভিন্ন সফলতা রয়েছে, এসব বিষয় আপনাকে জানতে হবে। বিশেষ করে বাংলাদেশের বর্তমানে যে মেগা প্রজেক্টগুলো রয়েছে, অন্তত আপনাকে জিজ্ঞেস করে 10টি মেগা প্রজেক্টের নাম বলুন। বিশেষ করে তার মধ্যে বর্তমানে খুব সাম্প্রতিক সময়ে উদ্বোধন হবে আমাদের পদ্মা সেতু। এই পদ্মা সেতু সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে, কারণ খুব সাম্প্রতিক ঘটনা এবং বাংলাদেশে একটা বড় অর্জন, বর্তমান সরকারের একটা বড় দলের সাফল্য এই পদ্মা সেতু। এই পদ্মা সেতু কবে হয়েছে, কীভাবে হচ্ছে, তার কতটা খরচ হয়েছে, কাদের মাধ্যমে অর্থায়ন করা হচ্ছে এবং কোন ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা রাখবে, জিডিপিতে ভূমিকা রাখবে কতটুকু, এইসব বিষয় আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন দেশ কেমন ভূমিকা রেখেছে, বিশেষ করে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেমন ভূমিকা রেখেছে, অন্য দেশগুলো চীন কেমন ভূমিকা রেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কেমন ছিল, এবং আমাদের মুক্তিযুদ্ধে প্রতিপক্ষ যারা ছিল তারা কী করেছে, এসব বিষয়ে আপনাদেরকে ভালো আইডিয়া নিতে হবে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী, বর্তমান সময়ে বিশ্বে এবং বাংলাদেশে যে সাম্প্রতিক যে ঘটনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনি একটা আইডিয়া নিতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এসডিজি, এরকম বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে। সাম্প্রতিক সময়ে 2টা নতুন বিভাগ হচ্ছে, পদ্মা এবং মেঘনা। এই পদ্মা এবং মেঘনায় কয়টি জেলা রয়েছে, কোন কোন জেলা আছে, কী অনুসারে নামকরণ করা হয়েছে, এসব বিষয় আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে। আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি সাম্প্রতিক সময় কোন কোন বই পড়েছেন, কোন কোন সাহিত্যিক আপনার পছন্দ, এই বিষয়ে আপনাকে জানতে হবে। বিশেষ করে বিশিষ্ট সাহিত্যিকদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করার সুযোগ রয়েছে। মুক্তিযুদ্ধের অনেক সংগঠন সম্পর্কে জিজ্ঞেস করার সুযোগ রয়েছে। জাতীয় 4 নেতা কারা, তাদের ভূমিকা কী ছিল, সে সম্পর্কে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে। আপনি যে শিক্ষক হচ্ছেন সেক্ষেত্রে আপনার এইসব বিষয়ে জানাও দরকার। আপনি যেখানে রয়েছেন সেখানে স্থানীয় প্রতিনিধি কারা রয়েছে, সংসদ সদস্য কে রয়েছেন, আপনার এখানে বিশিষ্ট রাজনীতিবিদ কারা, তাদের সম্পর্কে আপনি কিন্তু ভালো করে জেনে যেতে হবে। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বিভিন্ন বিষয় প্রশ্ন করা হয় তার মধ্যে রয়েছে আপনার কিছু দক্ষতা যাচাই করা হবে। তার মধ্যে রয়েছে ট্রান্সলেশন, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি, এই ট্রান্সলেশন করার দক্ষতা আপনার কেমন সেটা যাচাই করবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই ইংরেজি টেন্সের বেসিক রুলসগুলো শিখে যাবেন, সেন্টেন্স গঠনের বেসিক রুলসগুলো শিখে যাবেন, যাতে আপনি ফার্স্ট অফ স্পিচ সম্পর্কে জেনে যাবেন, যাতে আপনাকে সেখানে বাছাই করার ক্ষেত্রে, জিজ্ঞেস করার ক্ষেত্রে আপনি দক্ষতার সহিত ট্রান্সলেশনগুলো করতে পারেন। কমন যে ট্রান্সলেশনগুলো রয়েছে সেগুলো শিখে যাবেন। বিশেষ করে 5ম শ্রেণীর ইংরেজি বইটা অবশ্যই দেখে যাবেন। আপনার ইংরেজি দক্ষতাও যাচাই করতে পারে। ইংরেজির পাশাপাশি আপনাকে আরেকটা দক্ষতা যাচাই করতে পারে, সেটা হলো গণিত, অঙ্কের উপর আপনাকে দক্ষতা নিতে হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্লাস 5-এর যেই গণিত বইটা রয়েছে সেটা একটু ভালো করে পড়বেন, একটু প্র্যাকটিস করে যাবেন। কমন যে আমরা গণিত আসতে পারে সূত্র আছে, এগুলো একটু শিখে যাবেন, সেটা আপনার যাচাই করার মধ্যেই পড়বে। আরেকটা বিষয় রয়েছে আপনার সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আপনার দক্ষতা কেমন, সেক্ষেত্রে আপনি কেমন গান করতে পারেন, কবিতা আবৃত্তি কেমন করতে পারেন, বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক বক্তৃতা, এসব বিষয়ে আপনি ভালো দক্ষতা আপনার দরকার রয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে আপনার যদি খুব দক্ষতা নাও থাকে, তবু অবশ্যই আপনি একটি দেশাত্মবোধক গান ভালো করে শিখে যাবেন, জাতীয় সঙ্গীত ভালো করে শিখে যাবেন, একটা ছড়া শিশুদের যাতে পড়াতে পারেন একটা ছড়া শিখে যেতে হবে। এইসব বিষয়ে আপনি একটা দক্ষতা অর্জন করে যাবেন। ভাইবা বোর্ডে যদি আপনি খুব ভালো না পারেন, প্রথমে বলবেন যে হ্যাঁ, এই বিষয়ে আমি খুব দক্ষ নয়, তবে স্যার অনুমতি দিলে আমি চেষ্টা করতে পারি। সেক্ষেত্রে জড়তা ছাড়াই আপনাকে যে বিষয়ে বলবে, গান গাইতে বলে অবশ্যই গান গাইবেন, কবিতা আবৃত্তি করতে বললে অবশ্যই আবৃত্তি করবেন।
বক্তৃতা কিংবা বিতর্কের বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনি যাতে করতে পারেন সেই দক্ষতা আপনাকে জানতে হবে। এছাড়া আপনাকে আরও বিষয় দক্ষতা জানতে পারে সেটা হলো শুদ্ধ বানান, খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে বিভিন্ন শব্দ দিতে পারে, পরিচিত কিছু শব্দ যেগুলো আমরা নিয়মিত ভুল করি, আমাদের পাশাপাশি শব্দ রয়েছে, বই থেকে দেখে আপনি এরকম কিছু সম্পর্কে ভালো করে যাচাই করে যাবেন। আবারও বলছি, আমি যে বিষয়গুলো বলছি আপনাকে, এইসবগুলো বেসিক বিষয়, মূল বিষয়। এইসব বিষয় আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে যাতে আপনি ওখানে ভালো করে। তবে আমার বিশ্বাস আপনি এইসব বিষয়ে প্রস্তুতি নিয়ে থাকলে আপনি অবশ্যই ভালো করবেন। তবে আপনি একটা কাজ করবেন, পরীক্ষার জন্য অবশ্যই নিয়োগ গাইডের মধ্যে ভাইবা গাইডও রয়েছে। একটা ভাইবা গাইড একটু ভালো করে দেখে যাবেন যাতে সেখান থেকে কিছু বিষয় আপনার কমন পড়তে পারে। আরেকটা বুদ্ধিমত্তার পরিচয় আপনি দিতে পারেন, সেটা হলো আপনার পূর্বে যারা ভাইবা দিবে তাদের কাছ থেকে একটু জেনে নেবেন যে কোন কোন ধরনের কোশ্চেন আসলে ভাইবা বোর্ড থেকে আসে। সেক্ষেত্রে আপনার ভাইবা বোর্ড থেকে প্রশ্ন কিছু কমনও পড়তে পারে। প্রশ্ন যদি আপনার কমন নাও পড়ে, সেক্ষেত্রে একটা জায়গায় আপনি সুবিধা পেতে পারেন, কোন ধরনের প্রশ্ন এই ভাইবা বোর্ড থেকে করা হচ্ছে আপনি ভালো একটা আইডিয়া নিতে পারবেন, যেটাতে আপনি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। এবার একটা বিষয়, আপনাকে ভাইবা বোর্ডে আপনি কি আসলে যে লিখিত পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষাটা আপনার কিনা এই জন্য আপনাকে যাচাই করতে পারে। সেক্ষেত্রে আপনি যে লিখিত পরীক্ষায় যে স্বাক্ষর করেছেন সেটা দেখবে, সেই স্বাক্ষরটা আপনার দেখা হবে, কিছু আপনাকে লিখতে দিবে যেটা দ্বারা প্রমাণ হয়ে যাবে আপনি আসলে সত্যিকারভাবে লিখিত পরীক্ষা আপনি দিয়েছেন কিনা কিংবা অন্যজনে দিয়েছে কিনা। আরেকটা বিষয় হলো আপনার ভাইবার জন্য কাগজপত্র প্রস্তুত করা। আপনার কিছু কাগজপত্র অবশ্যই প্রস্তুত করে নিতে হবে। প্রথমত আপনি দেখে নেবেন আপনার ভাইবার জন্য যে নোটিশটা দেওয়া আছে সেই নোটিশে কোন কোন কাগজপত্র আপনার কাছে চেয়েছে। আপনি সকল কাগজপত্র যাচাই করে ঠিক করে নেবেন। পাশাপাশি প্রত্যেকটা কাগজের 3 কপি ফটোকপি করে সত্যায়িত করে নেবেন। ভাইবা বোর্ডে স্বাভাবিকভাবে যে কাগজপত্রগুলো চাওয়া হয় তা হলো অবশ্যই আপনার রঙিন ছবি, আবারও বলছি রঙিন ছবি নেবেন, সেটা পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ। আপনি আবেদনের সময় যে ছবিটা দিয়েছেন অবশ্যই সে ছবিটা নেওয়ার চেষ্টা করবেন। আপনাকে আবেদন কপি অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যে কপিটা আছে সেই কপিটা নেবেন, আপনার প্রবেশপত্রটা সাথে নেবেন, আপনার সকল সনদপত্র মূল কপি, মেট্রিক, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, এই যে একাডেমিক যে সার্টিফিকেটগুলো রয়েছে সবগুলো সার্টিফিকেটের মূল কপি নেবেন। এছাড়া এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের উপরে দক্ষতার উপর আপনার যে সার্টিফিকেটগুলো আছে, কম্পিউটার দক্ষতা, শিল্প, সাহিত্য, গান, কবিতা আবৃত্তি থেকে শুরু করে এসব ক্ষেত্রে আপনার দক্ষতার যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলো সাথে নেবেন। এগুলো আপনার জন্য সহায়ক ভূমিকা রাখবে। আপনি যদি পোষ্য কোটা হয়ে থাকেন তাহলে পোষ্য কোটার পক্ষের যে সার্টিফিকেট আছে সেটা আপনাকে নিতে হবে। আপনি যদি মুক্তিযোদ্ধা কোটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মূল সার্টিফিকেটটা নিতে হবে। পাশাপাশি এই সকল কাগজপত্রের পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার স্থায়ী নাগরিকের পক্ষে যেই একটা সার্টিফিকেট নিতে হবে চেয়ারম্যানের কাছ থেকে, নিতে হবে আপনার চারিত্রিক সনদপত্র, পাশাপাশি আপনি আপনার অবশ্যই জন্ম সনদটা সাথে নিয়ে নেবেন। আবারও বলছি, সকল কাগজপত্রের মূল কপি নেবেন, পাশাপাশি প্রত্যেক কাগজের 3 কপি ফটোকপি এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা অবশ্যই সত্যায়িত করে নেবেন। ভাইবা বোর্ডের আগে একটা ফাইলের মধ্যে কাগজপত্রগুলো, ছবি এবং কলম সাথে নিয়ে নেবেন। অনেক সময় অনেকে প্রশ্ন করেন ভাইবা বোর্ডের জন্য আমি কোন ধরনের পোশাক পরিধান করব। আসলে ভাইবা বোর্ডের জন্য আপনার পোশাক পরিধান খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অফিসিয়াল পোশাক অর্থাৎ ফর্মাল ড্রেস পরিধান করবেন। আপনি ছেলেদের জন্য ফর্মাল শার্ট, সেক্ষেত্রে সাদা কালারের শার্ট অবশ্যই পছন্দ করবেন, প্যান্টের জন্য কালো প্যান্ট এবং শুটা অবশ্যই কালো রঙের প্যান্টের সাথে পোশাকের সাথে মানিয়ে নেবেন। সাথে ছেলেরা শার্টের মধ্যে টাই ব্যবহার করতে পারে, মানানসই টাই, যেটা দেখে খুব বেশি গর্জিয়াস রঙিন মনে হবে না, আবার অফিসিয়াল হিসেবে খুব ভদ্রভাবে হবে সে ধরনের পোশাক পরিধান করবেন। যারা পাঞ্জাবি পরেন তারা পাঞ্জাবি পরবেন, সেক্ষেত্রে অবশ্যই খুব বেশি রঙিন নয়, সাদা কালারের পাঞ্জাবি বেশি পছন্দ করবেন। চুল এবং দাড়ি অবশ্যই সুন্দর করে ছোট করে সুন্দর করে নেবেন। দাড়ির ক্ষেত্রে আপনি দাড়ি রাখেন তাহলে সুন্দর করে নেবেন, আর দাড়ি না রাখলে অবশ্যই শেভ করে যাবেন, দেখে মনে হবে যেন আপনি অফিসে আসছেন অফিসিয়াল ড্রেসে। মেয়েদের ক্ষেত্রে অবশ্যই শাড়ি পরার চেষ্টা করবেন, তবে খুব বেশি সাজুগুজু করবেন না, যেটা দেখে মনে হবে যে আপনি বিয়ের অনুষ্ঠানে এসেছেন
কিংবা পার্লার থেকে সেজে এসেছেন, কিন্তু আপনাকে অফিসিয়ালি পরিপাটি হয়ে আসবেন, যেটা দেখে মনে হবে আপনি অফিসে এসেছেন। যারা বোরকা পরেন তারা বোরকা পরে আসবেন, তবে অবশ্যই অফিসিয়ালি সুন্দর একটি কালার নিয়ে আসবেন, যেটা দেখে ভদ্র মনে হবে, শালীন মনে হবে। এছাড়া ভাইবার দিন আমি কি করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভাইবার জন্য প্রথম যেটা দরকার, ওই দিন সকালে উঠেই অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে নেবেন। প্রথমে আপনি একটা ফাইলের মধ্যে সকল কাগজ একবার চেক আপ করে নেবেন, সাথে কলম নেবেন, নিজের পোশাকের জন্য যত জামা কাপড় আছে সেগুলো ঠিক করবেন, পোশাকটা ঠিকভাবে পরিধান করবেন, সুন্দর করে পরিপাটি করে। এরপর ভাইবা বোর্ডে যে সময়টা শুরু হবে অবশ্যই তার 2 ঘন্টা পূর্বেই ভাইবা বোর্ডে সেখানে যাবেন। আবারও বলছি, যেখানে আপনার ভাইবা হবে সেখানে অবশ্যই ভাইবা শুরু হওয়ার 2 ঘন্টা আগে যাবেন, গিয়ে সেখানে শান্ত হয়ে বসবেন। বিভিন্ন সময়কালে আপনার কাগজপত্রগুলো যাচাই করবে, সেগুলো সুযোগ দিবেন, কোথায় আপনার স্বাক্ষর প্রয়োজন সেটা দিবেন। তারপর ভাইবা বোর্ডে আপনাকে বসতে বলে সেখানে বসবেন, তবে যেখানে বসবেন সেখানে খুব বিশৃঙ্খলা করবেন না। অনেক সময় সিসি ক্যামেরা দ্বারা আপনি সেখানে কী করছেন সেটা দেখা হয়, আপনার মনস্তাত্ত্বিক কি জগৎ সেটাও কিন্তু ভাইবা বোর্ডে দেখা হয়, আপনি কেমন, আপনার মানসিকতা কেমন। তারপর যখন আপনার ভাইবা বোর্ডে ডাকবে আপনি দরজাটা হালকা ধাক্কা দিয়ে প্রবেশ করবেন, যেন আওয়াজ না। আবারও বলছি, দরজাটা হালকা ধাক্কা দিয়ে প্রবেশ করবেন যাতে কোনো সাউন্ড না হয়। যাওয়ার পরে ভাইবা বোর্ডের সামনে গিয়ে অবশ্যই সালাম দিবেন। সালাম দিয়ে আবারও বলছি সালাম দিবেন। দরজা থেকে যদি ভাইবা বোর্ডটা দূরে হয় তাহলে দরজাতে প্রবেশ করেই সালাম দিবেন, দিয়ে অনুমতি চাইবেন যে স্যারকে আমি আসতে পারি, স্যার আমি আসতে পারি কিনা, অনুমতি চাইবেন। তারপর চেয়ারের সামনে যাবেন, চেয়ারে কিন্তু বসে পড়বেন না। দেখবেন ভাইবা বোর্ড আপনাকে অনুমতি দিবে যে বসুন, বসতে যদি না বলে আপনি দাঁড়িয়ে থাকবেন, নতুবা সময় বেশি হলে আপনি অনুমতি চাই বলবেন স্যার আমি কি বসতে পারি, তখন অনুমতি দেওয়ার পর আপনি বসবেন। চেয়ারে বসার পরে কখনই হাতটা টেবিলের উপরে রাখবেন না, নিচে রাখবেন। এমনভাবে বসবেন যে বসার পরে মনে হয় যেন আপনি খুবই কনফিডেন্স আছে, তবে আপনাকে বেয়াদব যাতে মনে না হয়, আবার যেন মনে না হয় আপনি একদমই অসহায়। কনফিডেন্সলি বসবেন, সুন্দরভাবে বসবেন, তবে হাতটা কখনো উপরে রাখবেন না। সাথে কলম রাখবেন, কখনো মোবাইল সাথে নিয়ে যাবেন না, নিয়ে গেলেও মোবাইলটা অফ করবেন। কোনোভাবেই যাতে ভাইবা বোর্ডে আপনার মোবাইলের রিংটন না বাজে। তারপর সকল প্রশ্নের উত্তর আপনি কনফিডেন্সে দেবেন, কোনোভাবেই আলতোভাবে অস্পষ্টভাবে আঞ্চলিকতার সহিত উত্তর দিবেন না, স্পষ্টভাবে দিবেন যাতে বোর্ড বুঝতে পারে। আপনি সকল প্রশ্নের উত্তর পারবেন না, এটাই স্বাভাবিক। সুতরাং বিশ্বাস রাখুন, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন, যিনি সৃষ্টি করেছেন তিনি আপনার রিজিকের ব্যবস্থা করেছেন। সুতরাং আপনার এই ব্যাপারে কোনো ভয় রাখবেন না। সৃষ্টিকর্তা যদি আপনার ভাগ্যে রাখে আপনি চাকরি পাবেন, না তো পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, ভরসা রাখুন। সকল প্রশ্ন তো আপনি দিতে পারবেন না, এটা স্বাভাবিকভাবেই, তবে যেসব উত্তর দিবেন স্পষ্টভাবে দিবেন, আর যেসব উত্তর পারবেন না সেক্ষেত্রে আপনি বলবেন সরি স্যার, নতুবা বলবেন এই মুহূর্তে মনে নেই, অথবা বলবেন স্যার এই প্রশ্ন উত্তর আমার জানা নেই, তবে সেটা অবশ্যই ভদ্রভাবে বলবেন। ভাইবা বোর্ডে যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় বেয়াদবি করা যাবে না, কোনোভাবেই এমন কাজ করবেন না যেটা দেখে মনে হয় আপনি বেয়াদবি করেছেন, নতুবা এমন যাতে মনে না হয় আপনি খুব অতি পণ্ডিত, অতি পাণ্ডিত্য দেখাতে যাবেন না। যে প্রশ্ন করবে সুন্দরভাবে অল্প কথায় সে প্রশ্ন উত্তর দিবেন, সবসময় অথেন্টিকভাবে সুন্দরভাবে উত্তর দিবেন, কখনো বাড়িয়ে বলা যাবে না, মূল উত্তরটা দিবেন। ভাইবা বোর্ড মাঝে মাঝে আপনাকে পাল্টা কোশ্চেন করতে পারে, কিন্তু যে কোশ্চেনের উত্তর আপনি সঠিকভাবে পারেন আপনি বলবেন স্যার আমার জানা মতো এটাই উত্তর। অনেক সময় ভাইবা বোর্ড দেখবে আপনার মনস্তাত্ত্বিকতা, আপনার মানসিকতা, আপনি মানসিকভাবে কতটুকু শক্ত, আপনি কতটুকু দক্ষ এবং আপনি মানসিকভাবে শক্তিশালী কিনা সেটা আপনাকে যাচাই করবে। আপনাকে এমনও বলতে পারে যে ধরুন আপনার স্কুলে প্রধান শিক্ষক নেই, শিক্ষার্থীরা মারামারি করছে, হাঙ্গামা করছে, আপনি তখন কীভাবে সমাধান করবেন। এমনও করতে পারে রাজনৈতিকভাবে আপনাকে এমন একটা প্রশ্ন করবে আপনি যাতে কোনো উল্টোপাল্টা উত্তর দিচ্ছেন কিনা, আপনি পরিস্থিতি সামাল দিতে পারবেন কিনা। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে দক্ষতার সহিত সুন্দরভাবে উত্তর দিতে হবে, হতাশ হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, আবার অতি জ্ঞানী হওয়া যাবে না। এমনভাবে উত্তর দিবেন উত্তরটা পছন্দসই হয়। আগে থেকে এসব প্রশ্ন উত্তর নিজের থেকে ঠিক করে রাখবেন। তারপরে যখন উত্তর শেষ হবে আপনাকে বলবে ঠিক আছে আপনি আসুন, আপনি সুন্দর করে উঠে সালাম দিবেন, দিয়ে চলে যাবেন। বাইর হওয়ার সময় আপনি অবশ্যই দরজার জোরে টান দিবেন না, হালকাভাবে টান দিবেন এবং বের হওয়ার পরে হালকাভাবে দরজাটা আটকে দিবেন।
আবারও বলছি, আটকানোর সময় কিংবা খোলার সময় কোনোভাবেই যাতে দরজায় আওয়াজ না হয়। দরজা থেকে বের হলেন, আশা করি আপনার ভাইবাটা ভালো হয়েছে এবং আপনি পরীক্ষা ভালো করবেন এবং ভালো একটি চাকরি আপনি পাবেন। সবার জন্য শুভকামনা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।